খরা সংকটে কোরবানি বন্ধ, মরক্কোতে সরকারি আদেশ জারি। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় 4 সাংবাদিক সহ নিহত 16। জানাবো বাণিজ্য উত্তেজনার মাঝে ট্রাম্প জিনপিং এর ফোনালাপ। আরও জানাবো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিল ফ্রান্স। জানাবো নেতানিয়াহুর জনপ্রিয়তার ধস, আগামী নির্বাচন চান অধিকাংশ ইসরায়েলি। সর্বশেষ জানাবো নতুন জামা নয়, ঈদে 1 খণ্ড রুটি চায় গাজার শিশুরা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খরা সংকটে কোরবানি বন্ধ, মরক্কোতে সরকারি আদেশ জারি। ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা মানেই পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগের মহিমা স্মরণ। তবে 2025 সালে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ মরক্কো। পশুর সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে এবার ঈদুল আজহায় কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রাজকীয় এই নির্দেশনা এসেছে ঈদের মাত্র একদিন আগে, অর্থাৎ বুধবার 4 জুন। পবিত্র ঈদুল আজহা মরক্কোতে উদযাপিত হবে শুক্রবার 6 জুন। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রি পড়ে শোনান। সেখানে তিনি দেশের জনগণকে 2025 সালের পশু কোরবানি না দেওয়ার অনুরোধ জানান। এর মূল কারণ হিসেবে তুলে ধরা হয় ভয়াবহ খরা, পশু সম্পদের ঘাটতি এবং কৃষি খাতের টিকে থাকার প্রয়োজনীয়তা। সরকারি সূত্র জানায়, মরক্কোতে দীর্ঘ কয়েক বছর ধরে খরা ও প্রাকৃতিক দুর্যোগ চলমান। এতে দেশের পশু সম্পদ বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে। যেসব পশু এখনও বেঁচে আছে সেগুলোর সংরক্ষণের জন্যই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং কৃষি খাতের স্থিতিশীলতা বজায় রাখাও অন্যতম উদ্দেশ্য। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সুরক্ষা বাহিনী ও বিশেষ তদারকি ইউনিট মোতায়েন করেছে। পশু পরিবহনের পথে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। কেউ আদেশ অমান্য করলে কোরবানির পশু জব্দ করা, অর্থদণ্ড আরোপ, এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ইসরায়েলি হামলায় গাজায় 4 সাংবাদিক সহ নিহত 16। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, আহত হচ্ছেন সাংবাদিকরাও। মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সেখানকার হাসপাতাল ও ত্রাণ সহায়তা কার্যক্রম। বৃহস্পতিবার 5 জুন গাজায় এক ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 16 জন, যাদের মধ্যে রয়েছেন 4 জন সাংবাদিক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ঘটনাটি ঘটে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালের সামনে, যেখানে কয়েকজন সাংবাদিক সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পেতে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেছিলেন। হঠাৎ করে ইসরায়েলি বাহিনী সেখানে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার ফলে ঘটনাস্থলেই 3 জন সাংবাদিক নিহত হন, আরেকজন পরে হাসপাতালে মারা যান। আহত হন আরও অনেকে। এই হাসপাতালটি অ্যাংলিকান গির্জার ব্যবস্থাপনায় পরিচালিত এবং এটি ইতোপূর্বেও 8 বার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হাসপাতালের চত্বরে, যেখানে এমন সময় এক সময় ছিল শান্তিময় বাগান, এখন সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নিহতদের ছিন্ন ভিন্ন দেহাবশেষ। আহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। সেখানে চিকিৎসা সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের শার্পনেল আঘাতে আরও কয়েকজন গুরুতর জখম হন। শার্পনেলগুলো তারকাটা ও ধাতব টুকরায় পরিপূর্ণ হওয়ায় তা শরীর ছিদ্র করে ভয়াবহ রক্তক্ষরণ ঘটায়, যা প্রাণঘাতী হয়ে ওঠে। বাণিজ্য উত্তেজনার মাঝে ট্রাম্প জিনপিং এর ফোনালাপ। বিশ্বের 2 প্রধান অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে বাণিজ্য, খনিজ সম্পদ ও কৌশলগত প্রভাব বিস্তার নিয়ে তীব্র বিরোধ। এর মধ্যে বৃহস্পতিবার 5 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক টেলিফোন আলাপে অংশ নেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে। সিনহুয়ার ভাষ্যমতে এই টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়েছে ট্রাম্পের নিজ অনুরোধে। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা মূলত চলমান উত্তেজনা প্রশমন এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক মসৃণ করার উদ্দেশ্যে হয়েছে। গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা মূলত ঘনীভূত হয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক শুল্ক আরোপের প্রশ্নে। 2 দেশে একে অপরের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় এবং বৈশ্বিক বাজারে চাপ পড়ে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিল ফ্রান্স। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের মিত্র ফ্রান্স এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান মানবাধিকার সংকট এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে কেন্দ্র করে প্যারিস স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার 5 জুন এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যেই। গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা বাড়লেও এখনও কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি অনেক দেশের পক্ষ থেকেই। তবে ফ্রান্স এবার আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিজস্ব মানবিক অবস্থান প্রকাশ করছে। ম্যাক্রো আরও জানান, জুন মাসের মাঝামাঝিতে ফ্রান্স জাতিসংঘে সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হবে ফিলিস্তিন সংকট এবং সেখানকার ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো। ধারণা করা হচ্ছে এই সম্মেলনেই ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। বিষয়টি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত বহন করবে। নেতানিয়াহুর জনপ্রিয়তার ধস, আগাম নির্বাচন চান অধিকাংশ ইসরায়েলি। ইসরায়েলের জনগণের বড় একটি অংশ এখন চাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়। সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে 57% ইসরায়েলি নাগরিক চান দেশটিতে আগাম নির্বাচন হোক, যাতে নেতানিয়াহু ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। গাজা যুদ্ধের দীর্ঘসূত্রতা ও নেতানিয়াহুর প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা, এই দুই কারণেই তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জরিপ পরিচালনা করেছে ইসরায়েল ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 12। সাম্প্রতিক সময়ে গাজার বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযানের দীর্ঘস্থায়িত্ব এবং যুদ্ধের মূল লক্ষ্য পূরণ না হয় এই জরিপের প্রেক্ষাপট তৈরি হয়েছে। নেতানিয়াহু শুরুতে বলেছিলেন, গাজা থেকে সব ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করবেন এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করবেন, কিন্তু 1.5 বছরের বেশি সময়েও সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে এবং আগাম নির্বাচনের দাবি জোরদার হচ্ছে। চ্যানেল 12 এর করা জরিপে দেখা গেছে, যদি এখনই নির্বাচন হয় তাহলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এর নেতৃত্বাধীন নিউ রাইট দল সবচেয়ে বেশি, অর্থাৎ 24টি আসনে জয়লাভ করবে। দ্বিতীয় অবস্থানে থাকবে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি, যা পাবে 22টি আসন। তৃতীয় অবস্থানে থাকবে ইয়াহির গোলানের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি, যার ঝুলিতে থাকবে 12টি আসন। নতুন জামা নয়, ঈদে একখণ্ড রুটি চায় গাজার শিশুরা। বছর ঘুরে আবারও চলে এসেছে খুশির ঈদ। রোববার 5 জুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে ঈদ উল আজহা। শিশুসহ সবার নতুন জামা পরা, পরিবারের সবার একত্রিত হওয়া, পশু কোরবানি সহ আরও অন্যান্য আনন্দে উল্লাসে কাটবে দিনটি। তবে দখলদার ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজায় নেই ঈদের আমেজ। যেখানে অন্যান্যরা আনন্দের প্রস্তুতি নিচ্ছেন, সেখানে গাজার মানুষ প্রস্তুতি নিচ্ছেন অভুক্ত থাকা, বাস্তুচ্যুত হওয়া আর নতুন করে হত্যার শিকার হওয়া মানুষের জন্য শোক করার জন্য। অথচ অন্যান্য সময় গাজার মানুষ ভেড়ার মাংসের ভোজ এবং পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে দিনটি কাটাতেন। এখন তারা খুঁজছেন খাবার আর নিরাপদ আশ্রয়। সংবাদ মাধ্যম দ্য নিউ আরবকে হুমাস আবু আমের নামে এক বাবা বলেছেন, ঈদে আমার সন্তানদের আমি নতুন জামা আর খেলনা কিনে দিতাম। এটি ছিল বছরের শ্রেষ্ঠ আনন্দের সময়, কিন্তু এখন ঈদের শিশুদের একমাত্র ইচ্ছা হলো একখণ্ড রুটি। কোনো মিষ্টি নয়, কোনো খেলনা নয়, শুধুমাত্র খাবার। হুসাম আবু আমের থাকতেন গাজার জেইতুনে, কিন্তু দখলদাররা তার বাড়ি বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন তিনি খান ইউনিসের একটি স্কুলে তাঁবুতে থাকছেন। দখলদারদের হামলায় বাড়ি হারানোর পাশাপাশি নিজের কয়েকজন আত্মীয় স্বজনকেও হারিয়েছেন তিনি। যে বাড়ি ও আত্মীয়দের সঙ্গে কয়েক দশকের সুখকর স্মৃতি ছিল তার, সেটি কয়েক মুহূর্তে দখলদাররা ধুলায় মিশিয়ে দিয়েছে।